স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সাথে আছি আমি অনুপম দেব। আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাসুদ করিম এবং এপির ব্যুরো প্রধান জুলহাস আলম। স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের সাথে স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। আর শুরুতেই আমরা দেখে নিব আমাদের গতকাল যে প্রধান খবর ছিল সেই খবরগুলো। সর্বোচ্চ ৮০,০০০ আর সর্বনিম্ন ৮,২০০ টাকা নির্ধারণ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো সুপারিশ করেছে সরকারি চাকরি ও বেতন কমিশন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে এই সুপারিশ জমা দিয়েছেন পে কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। আগামী জুলাই থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। সরকারি চাকরিকে আকর্ষণীয় না করা হলে আগামীতে বিশাল ও ক্রমসম্প্রসারণশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ইহার সামাজিক রূপান্তরের জন্য সঠিক গভর্নেন্স, সুশাসন ও ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে না। The size of the economy and the impact of it, এটা চিন্তা করে দেখা দরকার। What has happened? তাদের টোটাল রেকমেন্ডেশনে বেতন ভাতা is being reduced as a proportion of the resources of the government. এটা কি করে ইনফ্লেশনারি ইম্প্যাক্ট হবে? নৌবাহিনীতে 2টি সাবমেরিন যুক্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের নৌবাহিনী ইতোমধ্যে নতুন যুগে প্রবেশ করেছে বলেও মন্তব্য করেন তিনি। চট্টগ্রামে নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। আগামীতে 2016 সালের মধ্যে ইনশাআল্লাহ আমরা নৌবাহিনীতে 2টি সাবমেরিনও সংযোজন করব। একটি শক্তিশালী নৌবাহিনী গঠনের উদ্দেশ্যে অত্যাধুনিক 2টি করভেট গণচীনে নির্মাণাধীন রয়েছে। আগামী বছর নৌবহরে এগুলো যুক্ত হবে। স্বাধীনতা যুদ্ধের দিক নির্দেশনা রাজনৈতিক নেতাদের কাছ থেকে নয়, এসেছিল সামরিক নেতৃত্বের কাছ থেকে, এমনই দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে তিনি এ দাবি করেন। স্বাধীনতার যে ঘোষণা তখনকার নির্বাচিত রাজনৈতিক নেতাদের দেওয়ার কথা ছিল, সেটা তারা দিতে পারেনি। সেটা দিয়েছিলেন জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও অধিনায়ক ঠিক করার কাজটিও তারা করতে পারেননি। এটাও সামরিক কমান্ডারেরা নিজেরাই করেছিলেন। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকা, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জের 4 আদালত। এছাড়া চট্টগ্রাম, সিলেট, বগুড়া ও কিশোরগঞ্জে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করেছেন ছাত্রলীগের 4 নেতা। সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়া হত্যা মামলায় সম্পূরক অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হারিস চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জি কে ঘোষ সহ 11 জনের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। আদালত শুনানি করে অভিযোগপত্র গ্রহণ করেছেন এবং পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর আদেশ দিয়েছেন। পাটের জীবন রহস্য আবিষ্কারক মাকসুদুল আলম যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে কুইন্স হাসপাতালে মারা গেছেন। রোববার বাংলাদেশ সময় রাত 2:15টার দিকে কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলে যাচ্ছি অতিথিদের সাথে আলোচনায়। মাসুদ ভাই, আপনার কাছে আমি প্রথমেই জানতে চাইবো, আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে যে পত্রিকাগুলো এসেছে সকালে, যেগুলো মানুষের কাছে পৌঁছে যাবে, সেগুলোর প্রায় প্রতিটিতেই আমরা দেখতে পাচ্ছি প্রধান শিরোনাম করা হয়েছে জুলাই থেকে নতুন বেতন কাঠামো এবং পে কমিশনের প্রতিবেদন পেশ। সেখানে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। তার মধ্যে রয়েছে সর্বোচ্চ 80,000 এবং সর্বনিম্ন 8,200 টাকা বেতন নির্ধারণ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো। সেই ক্ষেত্রে আমরা অর্থমন্ত্রীর একটি বক্তব্য শুনলাম, আমাদের যে সংবাদ চলছিল সেখানে অনেকেই দাবি করছেন যে এর ফলে মূল্যস্ফীতি বেড়ে যাবে, কিন্তু অর্থমন্ত্রী সেটিকে অস্বীকার করছেন। এর ফলে আসলে সরকারি যে কর্মকর্তারা আছেন তাদের বাইরে যে বিশাল জনগোষ্ঠী আছেন, যারা হয়তো কৃষক, কেউ কেউ আছেন দিনমজুর বা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন, তাদের দৈনন্দিন যে জনজীবন, সেটিতে আসলে এই নতুন বেতন কাঠামো কি ধরনের প্রভাব ফেলতে পারে? না, বেতন কাঠামোর ব্যাপারটা যে এটা তো একটা সুপারিশ, এটা এখনো চূড়ান্ত নয়। হয়তো এটা আরো কাটছাট হতে পারে, কারণ এটা এর আগেও আমরা, এটা তো এখন 112% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ। আপনি বললেন যে 80,000 টাকা হবে হাইয়েস্ট বেতনের বেসিক স্কেল, যারা সচিব এবং এই পদমর্যাদায় আছেন। যারা নিম্ন পদে আছেন তাদের বেতন 8,000 টাকার মতো হবে। একটা জিনিস তো যে
এই জীবনযাত্রার ব্যয় বেড়েছে এবং মুদ্রাস্ফীতি বেড়েছে, সেটার সঙ্গে এটা তো বেতন তো বাড়তেই হবে, বেতন বাড়ার কোনো বিকল্প নাই। সেটা একটা দিক আছে, অনেকগুলো দিক আছে। আরেকটা দিক আছে যে আপনার দেখেন আগে 40,000 ছিল হাইয়েস্ট স্কেল, এখন 80,000 হয়েছে, ডবল। এবং আগে 4,000 ছিল, এখন 8,000 হয়েছে। যে এটা গ্যাপটা কিন্তু আবার বাড়লো। এখানে আপনি দেখেন মুদ্রাস্ফীতি বা অন্যান্য জীবনযাত্রা ব্যয় বাড়ার ফলে যে এফেক্টটা হচ্ছে, যারা কম বেতনে চাকরি করেন তারাই বেশি এফেক্টেড হচ্ছে। বেশি বেতনে যারা চাকরি করেন তাদের বেতন এমনিতেই বেশি আছে, তার সঙ্গে তাদের সুযোগ সুবিধাও অনেক বেশি, বাড়ি ভাড়া, ভাতা। তারপর ভাতা, তারপরে ট্রান্সপোর্টেশন, আদার ফ্যাসিলিটিসগুলি অনেক বেশি হাই আছে। সেই দিক থেকে আমি বলবো যে এটা একইভাবে যে স্টাইলে সেটা করা হয়েছে, সেটা একটা বৈষম্য আবার নতুন করে একটা বৃদ্ধি পাবে। আপনি যে প্রশ্নটা করলেন যে মুদ্রাস্ফীতি বাড়বে না, মূল্যস্ফীতি। হ্যাঁ, মূল্যস্ফীতি বাড়বে না, অর্থমন্ত্রী বলেছেন। অর্থমন্ত্রী হয়তো ওনার কাছে কোনো হিসাব নিকাশ থাকতে পারে। আমাদের দৃষ্টিতে এটা মূল্যস্ফীতি অবশ্যই বাড়বে, কারণ এখানে এটা কার্যকর হবে আগামী বছর থেকে, মানে 2015 সালের জুলাই থেকে। কিন্তু তার আগে এই ঘোষণার ফলেই জিনিসের দাম বাড়বে এবং যাদের হাতে টাকাটা যাবে তারা খরচ বেশি করবেন। ডেফিনেটলি এটা গভর্নমেন্ট সেক্টরের কর্মকর্তাদের বেতন বৃদ্ধি পেয়েছে, কিন্তু জিনিস তো আপনিও কিনবেন, আমিও কিনবো, আমাদের উপরে এটার প্রভাব অবশ্যই পড়বে। আর এই যে জিনিসটা আমি বলবো যে এখন এই বছরে 25,000 কোটি টাকা শুরুর দিক থেকে এটা বাড়তি বাজেট এখানে সরকার মোবিলাইজ করবেন এবং সেটা এক বছর পরে 35,000 কোটি টাকার বেশি দিতে হবে। সরকারের যে টাকা আছে রাজস্ব, সেটার সঙ্গে যদি এই টাকা সংস্থান করতে সরকারকে অবশ্যই ঋণ করতে হবে ব্যাংকিং খাত থেকে। এটা বরাবরই করা হয়েছে, 2009-এ যখন করা হয়েছিল। আপনি দেখবেন যে ফারাসুদ্দিন সাহেব তার সুপারিশে বলেছেন যে 63% এখানে যে বেড়েছে, তার মধ্যে মুদ্রাস্ফীতিটা যদি বাদ দেন তাহলে নেট ইনক্রিজ হয়েছে 36%। তো এটার প্রভাব অবশ্যই থাকবে। এইভাবে সার্বিকভাবে বলতে গেলে আমাদের সাধারণ মানুষের উপরে এটার একটা প্রভাব থাকবে, এটা একটা দিক। আরেকটা জিনিস এখানে একটু আমি বলে রাখি, এই যে বেতন বৃদ্ধি অবশ্যম্ভাবী, কিন্তু এই স্টাইলটা অনেক দেশে নাই, এভাবেই করা হয় না। পৃথিবীর অনেক দেশে আছে যে স্টাইল, সেটা হলো যে এই যে ইনক্রিমেন্ট হয় বাৎসরিক, সেই ইনক্রিমেন্টটা রিয়েল ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করা হয়। আর এই যে মানুষের জীবনযাত্রার মান বাড়ে, সেটার জন্য বাৎসরিকভাবে করা হয়, সেটা অনেক বেশি সহনীয় হয়। কিন্তু আমাদের দেশে এই স্টাইলটা চলছে। কিন্তু আমাদের দেশে আমরা দেখলাম যে এর আগের যে বেতন কাঠামো ছিল সেটিতে আমরা দেখেছি যে একটি নির্দিষ্ট সময় পরে আর ইনক্রিমেন্ট হয় না। ইনক্রিমেন্ট বার বলে একটা জিনিস ছিল যে কয়েকটি ইনক্রিমেন্ট হওয়ার পরে তারপরে একটি সময় গিয়ে সেটি থেমে যেত এবং এরপরে আর কারো ইনক্রিমেন্ট হতো না। এবং এই যে সুপারিশ দেওয়া হয়েছে ফরাসুদ্দিনের যে সুপারিশটি, সেটিতে সেই ইনক্রিমেন্ট বার তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আমি জুলহাস ভাইয়ের কাছে যদি একটু যাই, যে আপনার কাছে একটি প্রশ্ন থাকবে যে মাসুদ ভাই আমাদের একটি কথা বলছিলেন যে এর ফলে জনজীবনে প্রভাব পড়বে এবং আসলে জিনিসপত্রের দাম বেড়েছে, জীবনযাত্রার মান বেড়েছে, এই কারণে বাড়াতে বাধ্য হচ্ছেন তারা। কিন্তু এটি কি আসলে সঠিক কোনো সমাধান হলো? কারণ জিনিসপত্রের দাম তো বাড়তেই থাকবে, মূল্যস্ফীতি সেটিকে নিয়ন্ত্রণ না করে, বাড়ি ভাড়া সেটিকে নিয়ন্ত্রণ না করে আমরা যদি এইভাবে সেটিকে ঠিক করতে চাই, সেটি আসলে সঠিক উপায় কিনা? আমরা একটা ছোট বিরতি নিয়ে এসে এই প্রশ্নের উত্তরে আপনার কাছে আসবো। নিচে 40 সেকেন্ডের একটি বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন বাংলাদেশ এখন। জুলহাস ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে সঠিক উপায় কি? ব্যক্তিগতভাবে আমি এই বিষয়ে এক্সপার্ট নই, তবে যেটুকু বুঝি আসলে যে বাংলাদেশের যে কনটেক্সট, যেটি মাসুদ ভাই বলছিলেন, যে আমি একটি ছোট্ট অভিজ্ঞতার কথা বলি। গার্মেন্টসে যখন বেতন বাড়ানো হয়, আমি কিছু গার্মেন্টস কর্মীর সাথে কথা বলছিলাম, ওনারা বলে যে বেতন তো আমার 800 টাকা বেড়েছে সর্বসাকুল্যে, একদম অপারেটর লেভেলে, তা আমার তো বাড়ি ভাড়া বাড়িয়ে দিয়েছে 500 টাকা শুধু বাড়ি ভাড়ায়, তাহলে আমার লাভটা কি হলো?
তার কাছে আসার আগেই সেটা বাড়িয়েছে, সেটাও যেমন বাস্তবতা। তবে ডক্টর ফরাসউদ্দিন সাহেব যে কথাটি বলেছেন আমি সেটিকেও সমর্থন করি, যে এই সরকারি চাকরিকে যদি আকর্ষণীয় করতে হয়, খুব ইম্পর্টেন্ট, যদি আকর্ষণীয় করতে হয়, এখানে যে মেধাবী লোকজনকে নিয়ে আসতে হয়, তাহলে আপনাকে সেই সুযোগ সুবিধা বাড়াতে হবে। শুধু বেতন না, আরও যা আনুষঙ্গিক সুযোগ সুবিধা আছে, বেতন ভাতা যেটাকে বলা হয়, সেগুলোকেও বাড়াতে হবে। সেটা না হলে আসলে এই সরকারি চাকরি আপনি দেখবেন যে এখন কারা খোঁজে। আপনি সাধারণত দেখবেন, আমি কাউকে ছোট করছি না, কিন্তু সাধারণত দেখবেন যে মানে খুব বেশি মেধাবী লোকজন এটার মধ্যে যেতে চান না, অল্প কিছু সেক্টর বাদে যেতে চান না, এবং কেউ কয়েক বছর ধরে পড়ে থাকেন এই একটা চাকরির জন্য। কারণ কেন হচ্ছে এই কারণ এটা, যাদের মেধা আছে, যারা মোটামুটিভাবে করে খেতে পারে বা একটা জায়গায় যেতে পারে, তারা নানা জায়গায় সুযোগ পেয়ে যাচ্ছে। কারণ প্রাইভেট সেক্টর ইজ বুমিং নানা জায়গায়। আপনি দেখেন ব্যাংকের দিকে তাকান, অনেক বেড়ে গেছে, তাদের কর্মী লাগছে। যে কোনো সেক্টরে, মিডিয়াতে দেখেন আপনি, মিডিয়া কিভাবে বিস্তৃতি ঘটেছে। তো সেই জায়গাগুলোতে যদি আপনি সরকারি চাকরিজীবীদের যদি বেতন কাঠামো কম্পেয়ার করেন, তাহলে কিন্তু খুবই পুয়ার। তো সেই জায়গা থেকে সেটা আমাদের দেখতে হবে। আর দ্বিতীয়ত হলো যে সরকারের হাতে নাকি টাকা আছে, এটি অর্থমন্ত্রী মহোদয় বলেছেন যে সরকারের হাতে পর্যাপ্ত টাকা আছে। যদি মাসুদ ভাই বললেন যে ব্যাংক থেকে লোন নিতে হবে বা ইত্যাদি ইত্যাদি, আমরা এখনো পরিষ্কার না যে আসলে কিভাবে ম্যানেজমেন্টটা হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যে মূল্যস্ফীতি হবেই না সেমন না, এমনিতেই তো প্রতি বছর একটা ইনফ্লেশনটা হয়, টাকার মান কমে, ডলারের দাম বাড়া কমার সাথে অনেক ধরনের বিষয় জড়িত থাকে। এর ফলে কি আরো উৎসাহিত হবে বিষয়টা? সেটা হতে পারে, কিন্তু তার মানে এই না যে তাদের বেতন বাড়ানো যাবে না। এখন আমাদের কথা হলো যে সার্বিক পরিস্থিতিটা আসলে কিভাবে ম্যানেজ করা হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কারণ আপনি দেখেন একজন সচিব 80,000 টাকা বেতন পাবে না বাংলাদেশে, তার বেস মানে সর্বসাকুল্যে এটা কি করে হয় এই বাংলাদেশে, যেখানে আমরা কি অন্য কোথাও বাদই দেই। মানুষ বলে যে দুর্নীতি করে। একজন ট্রাফিক পুলিশকে আপনি কত বেতন দেয়, যিনি 12 ঘন্টা কাজ করেন রাস্তায় দাঁড়িয়ে, ধুলাবালি খেয়ে আমি ওই কতদিন, আমার ফুসফুসটা নষ্ট হয়ে যাবে 1 মাস যদি আমি ওখানে থাকি, তাই না? তাহলে এই মানুষগুলোকে কিভাবে আমরা সাপোর্ট দিচ্ছি? এই মানুষটা কিভাবে তার ফ্যামিলি নিয়ে ঢাকা শহরে থাকে, তার 2টা বাচ্চা বা একটা বাচ্চাকে কিভাবে একটা স্কুলে পড়ায়? সো এই বাস্তবতাগুলোকে মাথায় রেখে আমি মনে করি এটা বাস্তবসম্মত পদক্ষেপ, বাট কিভাবে এটা ইমপ্লিমেন্টেশন হবে, এটার সাথে যে নেগেটিভ ইম্প্যাক্ট যেগুলো থাকার কথা, মূল্যস্ফীতি যেভাবে, যে আজকে যদি আমার 5,000 টাকা বাড়ি ভাড়া যদি 25,000 করে দেন, যে আপনি বেতন পাচ্ছেন, এটা প্রবণতা আছে। আমরা নিজেরা সাফারার, আমরা প্রতি মুহূর্তে এটা সাফার করছি ঢাকা শহরে। যাদের বাড়িঘর নেই, যাদের নিজস্ব প্লট নেই, যাদের নিজের অ্যাপার্টমেন্ট নেই, তারা বেশিরভাগ, এবং আমরা যারা চাকরি করে চলি বা অত বাবার কাছ থেকে তেমন কিছু পাইনি, তখন কি হয় যে তারা কিন্তু সাফার করছে। তো সেইটা মাথায় রেখে আমার মনে হয় যে ম্যানেজমেন্টের বিষয়টা খুব, এই প্রশ্নটাই তাহলে চলে আসে না যে শুধুমাত্র আসলে পে স্কেল বাড়িয়ে, বেতন বাড়িয়ে আসলে এটা সমাধান করা সম্ভব না, কারণ এর সাথে সাথে কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছে, বাড়ি ভাড়া বেড়ে যাচ্ছে। যেমন মাসুদ ভাই যেটি বলছিল যে এই খবর প্রকাশিত হওয়ার সাথে সাথেই বাড়ি ভাড়া বেড়ে যাবে। এটা তো বাস্তবতা। আমি সেটাই বলছি যে এই পুরো বিষয়টার জন্য কন্ট্রোলের বাইরে চলে না যায়, সেটিকে মনিটর করা খুব প্রয়োজন, এবং সরকার